প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছে, জানা সত্ত্বেও যে এই মহিলা আসলে শি হেটস বাংলাদেশ মিলিটারি। বাংলাদেশ মিলিটারিকে যদি কেউ ঘৃণা করে তাহলে শেখ হাসিনা ঘৃণা করে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ ৭৫ সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, বাকশাল শাহীর পতন ঘটিয়েছিল, এবং তখন তিনি সেনাবাহিনীকে ক্ষমা করতে পারেন নাই। তারই প্রমাণ হচ্ছে ১৯৯২ সালে তিনি ভারতীয় হাই কমিশনারকে বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে প্রোপাগান্ডা চালানোর জন্য। তো সেখান থেকেই তার যে সেনাবাহিনীকে ধ্বংস করাই যে তার উদ্দেশ্য ছিল সেটা পরিষ্কার হয়ে যায়। এই বইটি আপনারা সবাই পড়বেন, জোগাড় করে সব জায়গায় পাওয়া যায়, জামদানি রেভলিউশন, মনে রাখবেন বইটার নাম। বের করে এখনো আমার মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবাহিনীর কর্মকর্তারা মামলা করতে পারে তার বিরুদ্ধে, এবং করা উচিত বলে আমি মনে করি। কারণ তারপরে তিনি যা যা করেছেন সেগুলো এক সূত্রে গাঁথা। তারপরে ধ্বংস করলো কে? মঈন ধ্বংস করলো সেনাবাহিনীকে। এই যে আপনারা আজকে এই অবস্থায় এসছেন, আপনাদের একটা দল তো আপনাদেরকে এই অবস্থায় নিয়ে এসছে, বাইরের তো কেউ না। সিভিলিয়ানরা আপনাকে তো এই অবস্থায় আনেন নাই, আপনাকে তো মিলিটারি নিয়ে এসছে এই অবস্থায়। মঈন কি করলো? ১/১১-র সময় মঈন ইন্ডিয়াতে গিয়ে প্রণব মুখার্জির কাছে পায়ে ধরে তার চাকরির নিশ্চয়তা চাইল, যে আমরা হাসিনাকে এনে দেব ক্ষমতায়, তার প্রতিদানে আমাকে চাকরির নিশ্চয়তা আপনি দেবেন। এবং সেই চাকরির নিশ্চয়তা মঈন পেয়েছিল। এটাও কিন্তু প্রণব মুখার্জি তার বইতে লিখে গেছে। কাজে এগুলো সব ডকুমেন্ট, আমি যেগুলো বলছি এগুলো সব ডকুমেন্ট। সেই মঈন ওই ২০০৮ সালের নির্বাচনে ডিজিএফআই দিয়ে হাসিনাকে ঠিকই 2/3 মেজরিটি উপহার দিয়ে গেল, এবং সেই 2/3 মেজরিটি উপহার দেওয়ার মধ্যে যারা জড়িত ছিলেন তার মধ্যে একজন তো এই সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত। ব্রিগেডিয়ার সাখাওয়াত তো তখন ইলেকশন কমিশনের মেম্বার ছিলেন, এবং সেই ইলেকশন কমিশন বিএনপিকে ভাগ করবার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই যেটা করে নাই। এই ষড়যন্ত্রের পার্ট তো জেনারেল ব্রিগেডিয়ার সাখাওয়াত ছিলেন, তিনিও তো আপনাদের সেনাবাহিনীর পার্ট। তাহলে সেনাবাহিনী কি করেছে গত ৩০ বছরে, এটাও তো একটু দেখা দরকার আমাদের, তাই না? বিডিআর ম্যাসাকারের আগে যখন জেনারেল হায়দার এবং ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে অ্যারেস্ট করা হলো, সেনাবাহিনীর থেকে তো কোনো প্রতিবাদ আসে নাই। অনেক অফিসার তো ছিলেন, আপনারা কেউ প্রতিবাদ করেন নাই তো, যে তাদেরকে অ্যারেস্ট করছেন কেন? তারা যদি কোনো নির্দেশ পালন করে থাকে, 10 ট্রাক অস্ত্রের জন্য তো অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে, পরবর্তীতে 21শে আগস্টে মামলা জড়ানো হয়েছিল। ইনিশিয়ালি তো 10 ট্রাক অস্ত্র, তো 10 ট্রাক অস্ত্রে যদি তারা জড়িতও থাকেন তাহলে এটা তো রাষ্ট্র তাদেরকে জড়িত করিয়েছে, তাহলে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে কিনা এটার প্রতিবাদ আপনারা করেন নাই, কিন্তু আমার দেশ করেছিল। আমার দেশ পত্রিকায় আমরা সেমিনার করেছিলাম পত্রিকা অফিসে এটা নিয়ে, এবং আজকে যে কথাটা আপনাদেরকে বলছি, শেখ হাসিনার আমলে পত্রিকা অফিসে আমি এই কথাটা বলেছিলাম যে জেনারেল হায়দার এবং ব্রিগেডিয়ার রহিমকে অ্যারেস্ট করার কোনো কারণ নাই, কিন্তু আপনাদের মধ্যে কেউ আপনারা আপনাদের ব্রাদারদের বাঁচাতে এগিয়ে আসেন নাই। এই ব্যর্থতার দায় তো আপনাদেরকে নিতে হবে। তারপরে আসুন বিডিআর ম্যাসাকার। আপনি একটার পরে একটা খেয়াল করেন যে কিভাবে ডিস্ট্রয় করা হয়েছে। প্রথমটা বললাম আপনাদেরকে জামদানি রেভলিউশনের কথা, তারপরে বললাম মেজর জেনারেল হায়দার আর ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে কিভাবে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে বিডিআর ম্যাসাকার, যেটা নিয়ে আমরা এখন আমাদের নিজেদের ইনভেস্টিগেশন করছি। আপনারা সরকার কি করবেন এটা সরকারের ব্যাপার, সরকার একটা করছে। আমার দেশ অ্যাজ জার্নালিস্ট পত্রিকা হিসাবে আমরা আমাদের মতো করে ইনভেস্টিগেশন করছি, এবং আমি একটা সাক্ষাৎকার আপনাদের একজন রিটায়ার্ড অফিসারের নিয়েছি, মেজর জায়দি, যিনি ওখানে উপস্থিত ছিলেন, 1.5 দিন ছিলেন, এবং সেই সাক্ষাৎকারের আজকে 2য় পর্ব ইউটিউবে দেওয়া হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ 3rd পর্ব এন্ড ফাইনাল পর্ব, তার বক্তব্য আমরা দিচ্ছি। এরকম সাক্ষাৎকার আমি নিতেই থাকবো। আমি চেষ্টা করব এটা বের করার জন্য এটা কি হয়েছে। একটু আগে আমি হাসান নাসির সাহেবকে রিকোয়েস্ট করেছি যে আপনি আসুন, যেহেতু আপনি ওই টিমের একজন মেম্বার ছিলেন, তদন্ত টিমের, আমার দেশের সাথে কথা বলেন এবং পুরো বিষয়টা বলেন। তো বিডিআর যে হত্যাকাণ্ড,
It was part of the conspiracy to destroy Bangladesh Army. বাংলাদেশ ডিফেন্স, শুধু আর্মি না, কারণ ওই এক হত্যাকাণ্ডের মাধ্যমে বিডিআর কে ধ্বংস করা হয়েছে। নামই তো পাল্টে দিয়েছেন আপনারা, এটা তো বিজিবি করেছেন। সো বিডিআর কে অ্যাজ এন ইনস্টিটিউশন ইউ হ্যাভ ডিস্ট্রয়েড বিডিআর। এবং ওই একবারে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ মিলিটারির কোমর ভেঙে দেওয়া হয়েছে। এবং যে কারণে পরবর্তী 15 বছর বাংলাদেশ মিলিটারির সাহস হয় নাই, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেটার কোনো প্রতিবাদ করে নাই। শুধু প্রতিবাদ করে নাই না, বাংলাদেশ সেনাবাহিনীরই একটা অংশ সেই কাজে সহযোগিতা করেছে। আজকে আপনারা ডিজিএফআই এর কথা বলছেন, বিভিন্ন জেনারেল সাহেবদের কথা বলছেন, তারা তো পার্ট অফ দ্য কনস্পিরেসি ছিল। মানে ইন্ডিয়ান যে হেজেমনি, এটাকে এস্টাবলিশ করবার জন্য ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার আর কি হতে পারে? এবং আমরা তখন থেকেই শুনলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে রয়ের অনুপ্রবেশ ঘটেছে। এটা তো পাবলিক নলেজ, সত্য মিথ্যা আমরা জানি না, আপনারা ভালো জানেন। আমরা সিভিলিয়ানরা শুনেছি যে সর্বত্র ঢুকে গেছে, সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে এমনও শুনেছি, এই গুজব বাজারে আছে যে ডিজিএফআই এর একটা ফ্লোর অ্যাকচুয়ালি চালায় এবং রয়ের লোক সেখানে থাকে। এটা তো সবাই, মানে ইটস ওপেন সিক্রেট। তো এটা যে মিথ্যা, এটাও তো আপনারা বলেন নাই পরিষ্কার করে যে এটা সত্য না, এরকম কথাও তো আমরা শুনি নাই সেনাবাহিনীর কাছ থেকে। জেনারেল সরওয়ার্দী, আপনাদেরই তো জেনারেল সরওয়ার্দী 9 ডিভিশনের চিফ ছিলেন, তিনি তো কনক সারওয়ারের সাথে পরিষ্কার বলেছেন যে বাংলাদেশে সেনা প্রধান নিযুক্ত হয় দিল্লি থেকে। দিল্লি যাকে মানে গ্রিন সিগন্যাল দেবে না, সে বাংলাদেশের আর্মি চিফ হতে পারবে না। এটা তো পাবলিক স্টেটমেন্ট অফ জেনারেল সরওয়ার্দী। তো এটা তো আমরা সবাই শুনেছি। তো এগুলো শোনার পরে কি মনে হয় যে এই সেনাবাহিনী দিয়ে তাহলে কি হবে? এই সেনাবাহিনীর কাজটা কি তাহলে? রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করাই তো কাজ সেনাবাহিনীর, নাকি আর কোনো কাজ আছে? রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তাহলে যে রিফর্মস এর কথা আপনারা বলছেন আজকে, প্রধানত আপনারা এটাকে একটু ন্যারো করে ফেলেছেন। যে রিফর্মস গুলো বলছেন আপনারা, সবই ব্যক্তিগত, মানে বেশি আলোচনা হয়েছে ব্যক্তিগত সমস্যা নিয়ে, যে কোর্ট মার্শাল করেছে, পিএনজি করেছে, অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে, তাদের জন্য একটা কমিশন দরকার। আমি বলি না, আরো বৃহৎ কমিশন দরকার, একটা বড় কমিশন। সেই কমিশনের কাজ হবে ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন তৈরি করা। ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন বা যে নামে বলেন এটাকে, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কিংবা ন্যাশনাল সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, এটা তো আগে আমাকে তৈরি করতে হবে। তারপরে না আপনি আর্মি সাজাবেন, কিভাবে সাজাবেন, কেমন করে করবেন, আর্মির আইন কি হবে, সেখানে কনস্টিটিউশনের 45 ধারা থাকবে কি থাকবে না। This will be decided on the basis of your national security doctrine. আমাদের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনটা কি, এই প্রশ্ন তো আমাদের আগে করতে হবে। কাজে আমি মনে করি আপনাদের প্রস্তাব অতি চমৎকার, কিন্তু প্রস্তাবটা ন্যারো। প্রস্তাব হ্যাজ টু বি মোর ওয়াইডার, অনেক ডিপার প্রস্তাব হওয়া উচিত। যে আসলে এমন একটা রিফর্মস কমিটি আমরা করি যারা আমাদের ন্যাশনাল সিকিউরিটি